তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে কম্বাইন ক্লাস, অর্থাৎ দ্বিতীয় ব্যাচের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি এখানে একসাথে। 9:30-টার যে ব্যাচটা, দ্বিতীয় ব্যাচের আমাদের ক্লাসটা আজকে ফৌজদারি কার্যবিধি আলোচনা। আমরা ইতিমধ্যে 42 থেকে আহ আমরা 54 পর্যন্ত বা 53 পর্যন্ত পড়ছি। তাহলে আমরা কেউ বলতে পারেন যে এই 42 থেকে 53 পর্যন্ত একটু কেউ আমাকে শোনাইতে পারেন? সূচিটা কেউ বলতে পারেন সাহস করে? এই 42 থেকে 53 পর্যন্ত, 42 থেকে 53 পর্যন্ত কেউ বলতে পারেন কিনা একবার? আপনাদের ওই 46-এ গিয়ে কিছু একদম শর্ট নোট দিছে, আপনারা দেখেন। আমি ফেসবুকে দিছি, এটা শর্ট করে আমি একটা প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, দরকার নেই, অসুবিধা নেই। তাহলে আমরা আজকে দেখি, আমরা 42 থেকে তাহলে টাইমটা লস করি না, 54 থেকে শুরু করি আমরা। 42 হচ্ছে আমরা যেটা পড়ছিলাম, কে হোয়েন ইনফরমেশন ম্যাজিস্ট্রেট এন্ড পুলিশ, জনসাধারণ কখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করে, 42। আর সর্বশেষ ধারাটা হচ্ছে 53, অর্থাৎ অফেন্সিভ ওয়েপন, অর্থাৎ আপত্তিকর কোনো অস্ত্র শস্ত্র পাওয়া যায় কারো কাছ থেকে, কোনো গ্রেপ্তারকৃত আসামি আপনি যেখানে অ্যারেস্ট করতে গিয়েছেন, আপত্তিকর অস্ত্র শস্ত্র। এখানে শুধু যে আপনি যে অস্ত্রই পাবেন, অস্ত্র বলতে তো আমরা 19 ইঞ্চির পরেই তো আমরা সেটাকে অস্ত্র বলি। আগ্নেয়াস্ত্র আর অস্ত্র, অস্ত্র শস্ত্র যদি এরকম পাই, অস্ত্র শস্ত্রের সংখ্যাতে অনেক ড্যাগার, ছুরি, বর্ষা, ফলক, এগুলা ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো কারো কাছে যদি পাওয়া যায় সেটা আমরা সংশ্লিষ্ট তাকে হেফাজতে নিয়ে, অস্ত্র হেফাজতে নিয়ে জব্দ তালিকা করে থানায় এসে ফরওয়ার্ডিং দিয়ে কোর্টে প্রেরণ করি। বাস, এই ছিল আমাদের দুইটা ধারা বললাম। আজকে আমরা যেখান থেকে দেখবো এই আইনটি যদি সংশোধিত হয়েছে 54 ধারা, 54 ক। তাহলে আমরা দেখবো 54 ধারা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কখন, প্রথম একটা প্রশ্ন করেছে, দেখেন কখনটা প্রথম মাঝখানে দিচ্ছে। পুলিশ কখন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, এটা একটা বিনা পরোয়ানায় গ্রেপ্তারের কথা বলছে। আমরা যখন পরীক্ষা আসবো যে কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, এই 54 থেকে 55, 57, 57 এবং অন্যান্য কার্যবিধির সাথে আমরা যখন সামনে পাবো, এবং অন্যান্য মাইনর একটেও আমাদের বিনা পরোয়ানায়, অর্থাৎ পুলিশ কখন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করে, যদি এই প্রশ্নটাই করে বসে, পুলিশ কখন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, এটা একটা প্রশ্ন। পুলিশ কোন কোন ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে, পুলিশের এটা একটা পাওয়ার, ক্ষমতা। তাহলে আমরা যদি যাই, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 54 একে গিয়ে আমরা এখানে দেখবো অনেকগুলো ক্লোজ, যে এখানে দেখতেই পাচ্ছেন। একটু বইয়ে মিলাই দেখেন, এখানে ভুল টুল হয়ে গেলে একটু খেয়াল রাখেন যে ওরা বাদ পড়তেছে কিনা। আগের যেরকম ছিল যে সিপস হোল্ডারে একটা শব্দ ছিল, সিপস হোল্ডারে কয়টা, 9টা না, টিপস 9টা না ওটা 10টা? 9টা না? আচ্ছা, 9টা স্যার। 9টা। তা সিপস 9টা ছিল। হোল্ডারে পড়লে আমরা ওটা পাই যে কোন কোন বিষয়টা, কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। চল 54 অ্যারেস্ট করতো, তো এখন 54 অ্যারেস্ট খুবই কম, একেবারেই কম। না হলে এটা আবার ঝামেলাও থাকে, 15 দিন পরে এটা আবার রিপোর্ট দেওয়া লাগে এটা ইয়ে করার জন্য। তো যাই হোক, আমরা এই সিপস হোল্ডারে তো এখন নাই, এখন সিপস হোল্ডার আছে, বাট আমরা পরে দেখবো, সংক্ষেপে পরে দেখবো। বাট আমরা দেখি যে কখন করতে পারি। এখানে মূল বিষয়টা হচ্ছে, এই ধারার মূল বিষয়টা হচ্ছে আপনারা নেন যে পুলিশের ক্ষমতা। প্রথম কথা, যে ম্যাজিস্ট্রেটের অনুমতি বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশের একটা কথা আছে, যে যখন বিনা ওয়ারেন্টটা করতেছেন, ম্যাজিস্ট্রেট অনুমতি, ম্যাজিস্ট্রেট তো বলি এটা তার বলার অপেক্ষা নেই। এমন একটা ঘটনা ঘটছে, চুরি চোর, চোর ধরে রাখছে, এখন ম্যাজিস্ট্রেটের ফোন দেওয়া দরকার, বলেছে ম্যাজিস্ট্রেট অনুমতি বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ গ্রেপ্তার করতে পারে। আর এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটি শুধুমাত্র কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। কগনিজেবল অফেন্সটা কি, যেটা আমলযোগ্য। আমলযোগ্য কি, যেখানে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এইটা হলো মূল বিষয় এই এই ধারাটার। একটা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না, আর একটা হচ্ছে কি গ্রেপ্তার করতে পারবে পুলিশ। আর এটা কগনিজেবলস এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কগনিজেবলস না হলে কিন্তু হবে না। আমরা কিন্তু যখন সিপস অর্ডার পড়ছিলাম, সিতে বলছিল কগনিজেবল অফেন্স, অর্থাৎ যদি আপনি, আপনার সামনে যদি কেউ আমলযোগ্য অপরাধ সংগঠিত করে, তাহলে এরকম আপনার সামনে, তাহলে তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে, এটা বলা ছিল। তাহলে আমরা দেখি এখানে গ্রেপ্তার করার শর্ত বলে কি কি। আপনি যে গ্রেপ্তার করতে যাবেন, এই বিনা পরোয়ানায় যে গ্রেপ্তার করবেন ওয়ারেন্ট ছাড়া, কি কি শর্ত আছে আমরা একটু দেখবো ভালো করে। ছোট ছোট পরীক্ষা লিখবেন, পরীক্ষা আসতে পারে। একটা হচ্ছে ডিরেক্টলি অপরাধ, প্রত্যক্ষ। ডিরেক্টলি মানে ডাইরেক্ট, অর্থাৎ প্রত্যক্ষ। আমরা যখন ওই যে সাক্ষ্য আইন করেছিলাম, 160-এ পড়েছিলাম যে অফেন্সটা হতে হবে সামনাসামনি, আপনার সামনে, প্রত্যক্ষ। এই কগনিজেবল অফেন্সটা পুলিশের সামনে গ্রেপ্তারযোগ্য অপরাধ করে, সে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তারযোগ্য, এক কথায় এগুলো নিবেন কথা হলো প্রত্যক্ষ অপরাধ। আপনি দেখেন নাই, শুনেন নাই, একজনে বলছে স্যার আমি ধরে রাখছি, এই যেমন আমরা মফস্বল এলাকায় কাজ করছি, 999 সংবাদে যায় দেখে ও তা একটা চকচক করে একটা অস্ত্র, মানে একটা লম্বা একটা দা, বা মনে হয় আজকে কিনে নিয়ে আসছে, বলে এটা নিয়ে সে কোপাইতে যাচ্ছে। তো এগুলো তো শোনার কথা। কেউ ও একজন বলে স্যার আমি দেখছি, এতে ওদের সাক্ষীগুলো নিতে হয়। সবসময় পুলিশের আইকিউটা খেয়াল রাখবেন, আইকিউ ছাড়া চলা চলা যাবে না। আচ্ছা, তাহলে প্রথম প্রত্যক্ষ অপরাধ হচ্ছে কগনিজেবল অফেন্স, গ্রেপ্তার যদি করে, আমলযোগ্য অপরাধ করে পুলিশ সামনে, সেটা ওয়ারেন্টে গ্রেপ্তার করে। আর একটা বিশ্বাসযোগ্য বা সন্দেহ,
মনোযোগ দিন। রিজনেবল বিলিফ অ্যান্ড রিজনেবল সাসপেন্সিয়াস, যেটা বিশ্বাসযোগ্য, একটা হলো বিশ্বাসযোগ্য রিজনেবল এলিগেশন থাকতে হবে, আর একটা সন্দেহ। আপনি যে সন্দেহ, যে রাস্তায় দাঁড়ে গাড়ে দেখলে সাসপেক্ট মনে হবে, আপনি বলছেন রিজনেবল হতে হবে। আমি রফিকরে সন্দেহ করছি মানে তার গায়ে, তার কাছে কি চুরাই মাল আছে, আমার এটা ক্রেডিট হয়েছে। রিজনেবল কমপ্লেন হতে হবে, এটা ক্রেডিবল ইনফরমেশন, মানে তথ্যটা হচ্ছে একদম সঠিক। বুঝতে পারছেন? তো এই যে রিজনেবল কমপ্লেন বা ক্রেডিবল ইনফরমেশন বা সাসপিশন থাকে, সেই ব্যক্তি 7 বছরের কম বেশি সাজাপ্রাপ্ত অফেন্স করছে, মানে এরকম আপনার রিজন। আপনি একটু বইয়ে মিলাই দেখেন, আমি তো ইয়ার থেকে ট্রান্সলেট করছি, এবং ভুল থাকলে জানায় আমাকে। তাহলে কম বা বেশি সাজাপ্রাপ্ত কগনিজেবল অফেন্স করেছে, এরকম যদি মনে হয়, মানে এই যে যুক্তিসঙ্গত সন্দেহটা এটা। আপনি খালি বলবেন যে স্যার সন্দেহ হয়েছে, রাস্তায় গেছে দেখছি গেছে আর সময় না, এরকম থাকতে হবে। এটা 2 নম্বর। 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ অপরাধ আর বিশ্বাসযোগ্য অভিযোগ সন্দেহের ক্ষেত্রে আমরা দেখতেছি পুলিশের পুলিশে অবশ্যই লিখিতভাবে গ্রেপ্তারের কারণ রেকর্ড করবে। পুলিশের যে অবশ্যই লিখিতভাবে গ্রেপ্তারের কারণ রেকর্ড করবে। কেন? আমরা কিন্তু যে গ্রেপ্তারের কারণ রেকর্ড তো করবে না, আমরা হলো 46, 47, 46 ক খ গ মতে পড়ে আসছি গ্রেপ্তার করলে কি কি কার্যক্রম করবেন। আর গ্রেপ্তারের প্রয়োজন হতে পারে কি কি? এই গ্রেপ্তারটা আপনি যে আহ, গ্রেপ্তারটা করবেন কি কি করার জন্য? অপরাধ পুনরায় ঘটা প্রতিরোধ করতে। মানে আপনি গ্রেপ্তার করতেছেন, যখন তাকে ধরে ফেললেন সে তারা অপরাধ করতে পারতেছে না, আর তাকে ধরে অ্যারেস্ট করলেন তদন্ত যাতে সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। তারপর হচ্ছে প্রমাণ বা ধ্বংস বিকৃতি রক্ষা, যাকে অ্যারেস্ট করতেছেন বিস্ফোরক একটা মামলা অ্যারেস্ট করতেছেন 54 মনে করেন, এখন সে যাতে সেটা ধ্বংস না করতে পারে, বিলুপ্ত না করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা হচ্ছে তাকে অ্যারেস্ট করতেছে এই কারণে সাক্ষী বা তথ্যদাতাকে প্রভাবিত প্রতিরোধ করতে, সাক্ষী বা তথ্যদাতাকে প্রতিরোধ করতে আমরা তাকে অ্যারেস্ট করে ফেলছি। যে যে সাক্ষী হচ্ছে তাকে যদি ওখানে ছেড়ে রাখি, সে বলবো তুই সাক্ষী দিবি, তোর খবর আছে, এরকম, বা কোনো টাকা পয়সা দিয়ে কোনো তাকে কনভিন্স না করতে পারে। আদালতে হাজির করা নিশ্চিত করতে, এবং এটার জন্য আমরা যদি তাকে হাজির করার আসামিকে অবশ্যই অ্যারেস্ট করলে তাকে হাজির করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। তাহলে আমরা এখানে বিশ্বাসযোগ্য সন্দেহের ক্ষেত্রে এই যে গ্রেপ্তারের দুই তিনটা যে বিষয় বললাম, এই ক্ষেত্রে গ্রেপ্তারের প্রয়োজন হতে পারে এই এ বি এ ক খ গ এনো তো প্রায় 5টা। আপনাদের 5টা আছে না বইয়ে? আছে? জি স্যার, পাঁচটাই সত্য। আচ্ছা, সঠিক। এরপরে কি 3 নম্বর পার্টিতে দেখবো গুরুত্বপূর্ণ অন্যান্য ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া, এবং ইম্পর্টেন্ট এটা একটা বিষয় বলছে যে আমরা এখন যেগুলো দেখবো এগুলো আমরা মুখস্থ আছে, আমরা ইতিপূর্বে ক্লাস যারা আমরা বেসিক জানা আসছে সেগুলো আমরা পাবো। গুরুত্বপূর্ণ বলছে অন্যান্য ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়াই। আগের গুলা তো দেখলাম এই ক্ষেত্রে আপনার কারণে গ্রেপ্তার করতেছেন বা এই কারণে এড়ানোর জন্য এই ক্ষেত্রে। তো অন্যান্য ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করবে, এটা হচ্ছে হাউস ব্রেকিং ইমপ্লিমেন্ট, মানে যার কাছে ঘর ভাঙার হাতিয়ার রয়েছে। এনা আপনার রাতের বেলা কারো বাসায় আপনার মনে হলো এই হাউস ব্রেকিং ইমপ্লিমেন্ট বহনকারী ব্যক্তি, মনে করেন এই যার কাছে এরকম যদি পাওয়া যায়, ইমপ্লিমেন্ট পাওয়া যায় যিনি বহন করে রাতের বেলা বহন, আমি এরকম প্র্যাকটিক্যাল অনেক পাইছি। রাতের বেলা এরকম হাউস ব্রেকিং ইমপ্লিমেন্ট রাত 3টা বাজে নিয়ে যাচ্ছে, তো এরা যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে নাই, তো না দিলে তো আপনি আপনার ব্যবস্থা। এখন আপনি তাকে প্রশ্ন করলেন যে এটা কোথায় যাচ্ছে, সে তো বললো রাতের বেলা যাচ্ছে এক জায়গায়, রাত 3টা বাজে ঢুকছে, তাহলে তো সে তো শীত কাটার জন্য, সে তো গ্রিল কাটার জন্য নিয়ে যাচ্ছে। তো এটা লঙ্ঘন যে করছে এটা প্রমাণের দায়িত্ব তার। সে যদি স্যাটিসফ্যাকশন মূলক কোনো উত্তর দিতে পারে, এনাফ, তাকে লেট দেম গো। কিন্তু যদি না দিতে পারে তাহলে আপনি ওই ওয়ারেন্ট ছাড়া 54 অ্যারেস্ট করতে পারবেন। আর সে হচ্ছে প্রকাশিত অপরাধী। আপনি যে গ্রেপ্তার করলেন একদম প্রকাশিত, যেটা সবার সামনে প্রকাশিত ঘুরতেছে বা এরকম, যদি পান অ্যারেস্ট করবেন। তারপরে সাসপেনশন চুর বা স্টলেন বহনকারী, এই যে চোরাই মাল বহনকারী, যার হেফাজতে চোরাই মাল পাওয়া যাবে, স্টলেন প্রপার্টি ক্ষেত্রে বহনকারী ক্ষেত্রে আপনি অ্যারেস্ট বিনা গ্রেপ্তার করতে পারবেন। পুলিশের বাধা এবং পালানোর চেষ্টা করা ব্যক্তি, পুলিশের বাধা সরকারি কাজে করে অবস্ট্রাকশন গভ ডিউটি। অবস্ট্রাকশন গভ ডিউটি মানে কি? সরকারি কাজে বাধা দিচ্ছে এবং পালাতে চেষ্টা করা কোনো ব্যক্তি যারা বাধা দিয়ে বেড়াইছে, এরকম 186, 186। তারপর হচ্ছে ডিজার্টার ফ্রম আর্মি, নেভি, সেনা বা বিমান, বাংলাদেশ আর্মি বিমান আর কি নৌ, বাংলাদেশ সেনাবাহিনী থেকে ডিজার্টার। ডিজার্টার মানে কি? বাংলাদেশ সরাসরি বলছে ডিজার্টার ফ্রম আর্মি, নেভি, সেনা, এরকম পড়ছিলাম অবকার আগে। আর এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ডিজার্টার, মানে সেনাবাহিনী থেকে যদি পলাতক। ওই যদি আপনাদের বলছিলাম যে কোথাও একটা জায়গা তাদের লেখা থাকে যে এটা থেকে বিরত থাকুন, 54 থেকে বিরত থাকুন, এই যে আপনি যদি পলায় থাকেন আপনাকে 54 অ্যারেস্ট করবে। আচ্ছা, আরটা হচ্ছে এক্সট্রাডিশন অফেন্স। এক্সট্রাডিশন অফেন্সটা কিরকম? যে বিদেশে অপরাধে জড়িত, বিদেশ থেকে অপরাধ করে জড়িত বাংলাদেশে আসছে,
তাকে কাস্টাডি করতে পারবেন। যদি জানতে পারেন যে বিদেশে অপরাধ করে এরকম সেরকম তার বাংলাদেশে এরকম ইন্টারপোল বা যে কোনো মেসেজ আসছে দেশে, এটা দূরে। যেমন আমাদের বাংলাদেশে যে কিছু একটা ঘটনা ঘটে গেল, ইন্ডিয়া পলাতক রয়েছে, আছে না? ইন্ডিয়া যে পলাতক রয়েছে, বলা দরকার, নাম বলা দরকার নেই, যে আমরা তো জানি। তো এরকম যে এক্সট্রাডিশন অফেন্স যদি এরকম করা থাকে ওই দেশে, এই দেশ থেকে ওই দেশে, তাহলে আমরা এটাকে জানতে পারলে আমরা অ্যারেস্ট করতে পারবো বিনা পরোয়ানায়। এবং সেকশন 55 রিলিজ কনভিক্ট এন্ড রুল ভঙ্গকারী, 565 পিআরটি, অর্থাৎ এই যে পিআরটি না, বলা রয়েছে সেকশন 565, যারা এই যে কোর্ট থেকে যারা অভিযুক্ত কনভিক্টেড হয়েছে, এরা যখন রিলিজ পাবে, রিলিজ পাওয়ার পরে যে যে নির্দেশনা বা যে রুল বা নিয়ম আপনাকে দিয়ে দিয়ে দিছে, ওখান থেকে আপনি যাই ওখানে আপনি কাউকে থ্রেট দিতে পারবেন না, আপনি নিজ এলাকায় অবস্থান করবেন, বসবাস করবেন ঠিক মতো, প্রতি মাসে একবার থানায় দেখা করবেন, এই যে নিয়মগুলো, আপনি জামিনে থাকলে কারোর সাথে থ্রেট দিতে পারবেন না। যারা কনভিক্টেড তারা রিলিজ হবে থানা থেকে, কোর্ট থেকে যাওয়ার পরে, কিন্তু তারা কোনো রুলস বা রেগুলেশন যে শর্তে জামিন আসছে সেটা ভঙ্গ করতে পারবে না। আচ্ছা, তারপর দেখি অন্য পুলিশ অফিসার রিকুইজিশন। এটা আমরা এগুলা 54-এর যে আগের গুলা মোটামুটি রয়ে গেছে। বুঝতে পারছেন যে অন্য রিকুইজিশনটা কি? যে রিকুইজিশনটা হচ্ছে লাস্টের রিকুইজিশন অ্যাকুইজিশন একটা কথা রয়েছে, যে আপনি থানা এলাকায় গেছেন, অন্য থানা এলাকায় আসামি অ্যারেস্ট করতে গেছেন, একটা আপনার রিকুইজিশন দিচ্ছেন, এই আসামিটা এলাকা আছে, আপনি রিকুইজিশন পেলে আপনি তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন, সমস্যা নাই, অন্য থানা ওই এলাকায় সাহায্য নিয়ে অনুরোধ করে, রিকুইজিশন মানে অনুরোধ প্রাপ্ত। আচ্ছা, লিমিটেশনটা কি? ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা 4টা পয়েন্ট আমরা শিখলাম। এক হচ্ছে প্রত্যক্ষ অপরাধ, প্রত্যক্ষ অপরাধ হলে ডিরেক্টলি আপনি কি পাবেন, আর বিশ্বাসযোগ্য হলে বা অভিযোগ সন্দেহ হলে আপনি কি করবেন, গুরুত্বপূর্ণ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার। যদি 54 আমরা গত যে পূর্বে পড়েছিলাম এগুলি রয়েছে। আর একটা লিমিটেশনটা কি, প্রিভেন্টিভটা কি, সীমাবদ্ধতা কি, লিমিটটা কি, এই 54 যায় যে আমরা পড়লাম সীমাবদ্ধতা কি। সীমাবদ্ধতা হচ্ছে সুরক্ষামূলক আটক, প্রিভেন্টিভ ডিটেনশন, এর উদ্দেশ্যে গ্রেপ্তার করা যাবে না। যে আপনি সুরক্ষামূলক আটকের উদ্দেশ্যে গ্রেপ্তার করা যাবে না। আমরা এই যে যখন আমরা দেখবো যে আপনি যে অ্যারেস্ট করে কাউকে জানান না, আসি না আমরা, প্রিভেনশন ডিটেনশন করে না, যে ছেড়ে দিবে, যে ধরে রাখছি, হ্যাঁ আসলে এরকম আমরা পাই, আমরা জেলায় কাজ করছি না। আচ্ছা, এই প্রিভেন্টিভ ডিটেনশনটা আমরা কি নিষেধ, তাহলে সহজে মনে রাখি 54-1, 54-1-2, যে বিষয়গুলো দেখলাম, 54-2 সর্বশেষ যেটা দেখলাম। আপনাদের টোটাল পয়েন্ট কয়টা এখানে আপনাদের বইয়ে, মেন বইয়ে? মেন বইয়ে পয়েন্ট কয়টা? 11টা স্যার। 11। তার মানে বাড়ছে, আরো 2টা বাড়ছে, তাই না? 2টা বাড়ছে, এই যে, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, অর্থাৎ এই যে প্রত্যেক অপরাধ সন্দেহভাজন অপরাধী গ্রেপ্তার ওয়ারেন্ট ছাড়া সম্ভব, আর একটা গ্রেপ্তার প্রয়োজনীয় কারণ লিপিবদ্ধ রেকর্ড করা, এই দুইটাই তো বাড়ছে। আর ওই যে প্রিভেন্টিভ যেটা 1-1-2, 11টা। তাহলে উদাহরণটা কি? পুলিশ দেখলো যে একজন ব্যক্তি পাবলিক মার্কেটে চুরি করছে, পুলিশ তাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করলো। পুলিশ ক্রেডিবল ইনফরমেশন পেয়েছে এবং হাউস ব্রেকিং এর জন্য বাড়িতে যাচ্ছে, সে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার হলো। একজন বিদেশি অপরাধ চরিত বাংলাদেশে আসছে, পুলিশ এক্সট্রাডিশন এর অধীনে গ্রেপ্তার হলো। এগুলা প্রশ্ন বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এই যে সেকশন গুলো কার্যবিধির, এগুলো সংশোধন হয়েছে মানে পরীক্ষা আসবে, নিজের মতো করে লিখবেন। আমি পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে দিব, সমস্যা নেই, কিভাবে লিখবেন এগুলো উত্তর আপনি নিয়ে নিয়ে লিখবেন। স্যার আমার একটা কথা ছিল স্যার, যদি শুনতেন আর কি। হ্যাঁ, হ্যাঁ। স্যার 54-1 কোটেশন গুলো স্যার ওগুলো প্রথম থেকে স্যার সিরিয়াল করে দিয়েছে স্যার, নতুন আপডেটটা স্যার। ওগুলো মনে হয় ওইভাবে পড়লে স্যার আমাদের নতুনদের জন্য, আমাদের জন্য সুবিধা হতো স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি যে আরেকটা নোট দিব। এখানে স্যার দেখতেছি স্যার দোয়া আছে সুন্দর করে শর্ট করে, কিন্তু স্যার এলোমেলো করে দোয়া আছে স্যার। আচ্ছা, মানে এটা আমি ক্লিয়ার করে দেবো, এটা আমি কথা দায়িত্ব নিচ্ছি, এনে টেনশন নাই, এটা আমি নোট হিসেবে দিচ্ছি। এটা আগে বুঝেন যে এখানে স্যার, আগের চেয়ে আগে। রূপঙ্কর, স্যার একটা মনে হয় বাদ পড়ছে স্যার। কোনটা এটা? স্যার ওই যে 7 বছরের কম আছে একটা স্যার, যদি 7 বছরের কম হয় সাজা, যুক্তিসঙ্গত সন্দেহ না, আছে থাকে, তো, সেই আছে আছে ক্ষেত্রেও আছে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার আছে তো, এই যে এই স্যার যে কম দেখলাম। বা বেশি, এই যে 7 বছরের, এই যে বিশ্বাসে প্রথমেই তো পড়াইছি, ও, প্রথমে পড়াইছি এটা, এটা খেয়াল করেন একমাত্র। জি স্যার, তা- একবারে দিয়েছেন তো স্যার, এই জন্য হ্যাঁ, হ্যাঁ করে বুঝতে দিচ্ছি, পারছি। এই জন্য। এটা আমি আরো হ্যান্ডনোটটা সুন্দর করে দেবো, প্রশ্নটা সুন্দর করে দেবো, টেনশন করা লাগবে না। তাহলে আমরা 54 ধারা অনুযায়ী পুলিশ গ্রেপ্তার করতে পারে কোথায়, আমরা দেখলাম সেটা হচ্ছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে। পুলিশ কেন ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে? এই কারণেই যে ইনভেস্টিগেশন করতে, এভিডেন্স ধ্বংস করতে, সাসপেক্ট পুনরায় অপরাধ না করতে পারে, এই সবগুলাই। গ্রেপ্তার করার সময় কি করতে হবে? অবশ্যই লিখিতভাবে কারণ রেকর্ড করা গ্রেপ্তারের সময়, এটা একটা বিষয়। প্রিভেনশন ডিটেনশন কি গ্রেপ্তার করা যাবে? না, যাবে না। আর 54 রিলিজ কনভিক্টে গ্রেপ্তার করা যাবে কখন করবে? অবশ্যই যখন ওই যে আপনার ফৌজদারি কার্য 565 যদি নিয়ম রুল ভঙ্গ করে, তখনই গ্রেপ্তার করা যাবে। এখন একটা দেখেন, মনোযোগ দিন সবাই, আমরা আরেকটা এটার সাথে আরেকটা নিয়ে নিই। কোনো টেনশন নাই, একটু দেখেন, পিডিএফ গুলো একটু দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো টেনশন নাই।
54A বা 54 ক এগুলি ইম্পর্টেন্ট। গ্রেপ্তারের কারণ জানানো, আমরা কিন্তু অলরেডি 46 ক খ গ মতে অনেক কিছু কারণ জানানো সব জায়গায়। আমরা কিন্তু এই যে গ্রেপ্তারের কারণ জানানো আমরা কিন্তু 80তেও জানি। আপনি যেখানে আপনি ওয়ারেন্ট নিয়ে গেছেন গ্রেপ্তারে, তাকে দেখা যায়, সারমর্ম দেখা যাবে আপনি কেন অ্যারেস্ট করতে আসছেন, এটা তার অধিকার কিন্তু। তো 54 কতে বলছে গ্রেপ্তারকৃতকে গ্রেপ্তারের কারণ জানানো। তো মূল বিষয়টা এটা কিন্তু পুলিশের একটা বাধ্যবাধকতা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা এটা করি, যে অনেক সময় বলি যে ফটোকপি নিয়ে যায় যে আপনার ওয়ারেন্ট আছে, তো দেখেন। তো অনেক সময় এটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে, গল্পটা করতে হলে ক্লাস ছিল, আগে ক্লাসটা নেই, ওইটা আমরা সামনে যা পাবো, এটা খুব চিত্রের সাথে খুবই হাসবেন গল্পটা। এই ওয়ারেন্ট নিয়ে একটা খুবই হাসার একটা গল্প আছে। এটা হচ্ছে উত্তর কেরালা প্রদেশে একটা জায়গায় হয়েছিল ঘটনাটা, খুবই হাস্যকর। মানে ওয়ারেন্ট তো অনেক প্রকার, তেমন একটা ওয়ারেন্ট আসছে যেটা বলছে যে এটাকে একটা রিপোর্ট দিলেই চলবে। যখন দেখছে ওয়ারেন্ট লেখছে, তাকে ধরে বলছে ওয়ারেন্ট উপরে এই ডিস্ট্রেস ওয়ারেন্ট, একটা মনে করে ডিস্ট্রেস ওয়ারেন্ট। তো এই ওয়ারেন্টটা দেখছে ডিস্ট্রেস ওয়ারেন্ট, ওয়ারেন্ট শব্দ, তারকে ধরে নিয়ে কোর্টে চালান করে দিছে। কোর্টে যখন গেছে, ও জেল খাটছে একদিন, 12 ঘন্টা 24 ঘন্টা জেলখানা, 12 ঘন্টা ছিল জেল টেল খাইটে, কোর্টে ওই যে থানা হেফাজত ছিল। কোর্টে যখন গেছে, বলছে ওখানে যে আবার তারা কাস্টাডি করছে। যখন ডাকছে, এই ম্যাজিস্ট্রেট ওখানে ওনার নিয়ে আসছেন কেন, দেখি তো ওনার কি করে, ওনার জামিন করাইতে হবে স্যার, ওয়ারেন্ট ওয়ারেন্ট করে দেখে যে এটা তো তার হচ্ছে তার স্ত্রীর সাথে একটা মামলা ছিল, জাস্ট তার কি সম্পত্তি রয়েছে, কি পরিমাণ সম্পত্তি রয়েছে, এই সম্পত্তিটার তার একটা রিপোর্ট চাইছে। রিপোর্টটা দিলে তার স্ত্রী যে তালাক দিছে, রিপোর্ট দিয়েছে, যাতে পরবর্তী তার সম্পত্তি থেকে তার অধিকারটা পায়, পরবর্তী উত্তরাধিকার টাকা পয়সা পায়, যাতে একটা রিপোর্ট চাইছে। সে কি করছে, ওটা না বুঝে সে দিয়ে দিছে চালাক। তার মানে কি, সে বুধাই সাইজা সে একজনকে জেল খাটাই, তার মানে পুলিশে বোকা বানাইছে আর কি। পুলিশ পরেই নাই, ওয়ারেন্ট দেখছে, ওয়ারেন্ট অনেকগুলো একসাথে ওয়ারেন্ট আছে, ওরা ধরে চালান দিয়েছে। পরে কোর্টে সাথে সাথে ওসি ডাকছে, ওসি গেছে, ওই আয়ো গেছে, যাই বলছে আপনি এটা কি করছেন, আপনি পড়েন তো কি লিখছেন, পড়ে দেয়। তো আসলে তো ওনার তো ভুল ভাবে এটা উনি বুঝেই নাই, এই ডিস্টেন্স বা এই ওয়ারেন্টের মানেটা উনি বুঝে না, যার ফলে চালান দিল। তো যাই হোক, আমরা আলোচনায় আসি। সবকিছু যে কোনো কাগজ পেলে আপনারা অবশ্যই একটু দেখবেন, সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলবেন। আচ্ছা, 54 ক গ্রেপ্তারকৃতকে গ্রেপ্তার কারণ জানানো। কারণটা কি? পুলিশের বাধ্যবাধকতা কি? যদি কোনো পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করে, যদি কাউকে আপনি গ্রেপ্তার করেন, অথবা গ্রেপ্তারের সময় সরাসরি গ্রেপ্তারকৃতকে জানাতে হবে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনি যে আসছেন, যে আপনি অবশ্যই তাকে পুলিশে এটা আপনি করবেন, যে আপনি ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করলেন, এবং সরাসরি গ্রেপ্তারকৃত জানাবেন আপনি কেন তাকে গ্রেপ্তার করতেছেন। মূল পয়েন্টটা কি? অর্থাৎ মূল পয়েন্টটা আমরা এখানে যেটা দেখলাম, যে শিক্ষাটা আমরা নিলাম আলোচনায়, যে অ্যারেস্টিং অফিসার, যিনি অ্যারেস্টিং অফিসার থাকবে, অবশ্যই কজ অফ অ্যারেস্ট অর্থাৎ এর গ্রেপ্তারের কারণ যেন ব্যাখ্যা করবে 54 পদে। এটি গ্রেপ্তারকৃত সাধারণ অধিকার হিসেবে না, এটা একটা আইনগত অধিকার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো ব্যক্তিকে অবৈধ না করে কখনো অবৈধ গ্রেপ্তার করা যাবে না, অবৈধভাবে ধরা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার? এগুলো কিন্তু পড়বেন। কোনো ব্যক্তিকে অবৈধ না করে গ্রেপ্তার করা, অবৈধ ধরা। যে আপনি যদি কাউকে না জানেন আপনি ধরতেছেন, তাকে যে তাকে দেখাইলেন না, জানাইলেন না, এটা ঠিক না। তাহলে এখানে আমরা দেখলাম কি, পুলিশ ওয়ারেন্ট ছাড়া একজন পুলিশ ওয়ারেন্ট ছাড়া একজন চুরি করার অভিযোগে গ্রেপ্তার করলো। পুলিশ তাকে বললো আপনি কি দোকান চুরি করার কারণে গ্রেপ্তার হয়েছেন, তাকে বলছে। একজন হাউস ব্রেকিং সন্দেহে গ্রেপ্তার হলো, পুলিশ তাকে লিখিত বা মৌখিক জানিয়েছে যে আপনি হাউস ব্রেকিং অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, এবার বলতে হবে। তাহলে আপনার এই ধারার যে প্রয়োগটা, বাধ্যবাধকতা, সেটা প্রয়োগ। সবাই ক্লিয়ার 54 কটা? একটু সবাই মনোযোগ দেন ক্লাসে, এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। এতে এত পরিমাণ গ্রুপ স্টাডি হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। 54 কতে উনি পুলিশ গ্রেপ্তার করার সময় কি করবে? অবশ্যই গ্রেপ্তারকৃত কারণ জানাবে। ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার হলে গ্রেপ্তারের কারণ জানানো কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা বাধ্যতামূলক, বাধ্যবাধকতা। যদি পুলিশকে গ্রেপ্তারের কারণ না জানায়, এটা কি হতে পারে? অবশ্যই অবৈধ গ্রেপ্তার। প্রশ্ন আসতে পারে যে অবৈধ গ্রেপ্তার, যে বেআইনি, আমরা যে 220 সম্ভবত আমরা পড়ে থাকি প্যানেল কোডে, অবৈধ গ্রেপ্তার, তাই না? তাহলে আমরা 54 এবং 54 ক দুইটা ধারা পড়লাম আপনাদের সামনে।